দেখো, লুক ব্যাক ইন অ্যাঞ্জার, লেখক জন অসবর্ন। এই লুক ব্যাক ইন অ্যাঞ্জার এটা পড়তে গেলে তোমাকে লেখকের যে বায়োগ্রাফি, কারণ হচ্ছে এই লেখার সাথে তার একটা জীবন বৃত্তান্তের সাথে মিলে যায়। এটা পড়লে তোমাদের গল্প সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে। তবে এখানে তোমাদের আগে কিন্তু আমি একটা ক্যারেক্টার জানিয়ে রাখছি, নাম কি? জিমি এবং জিমি পিটার। অ্যালিসন। দুইজন স্বামী স্ত্রী, দুইজনের ভিতরে যে কথোপকথন, এইখানে কবির এবং তার স্ত্রীর সাথেও সেই কথোপকথন। তার স্ত্রীর নাম হইতেছে কবির এখানে সরি কবি বলে, লেখকের নাম জন অসবর্ন, তার স্ত্রীর নাম হইতেছে পামেলা ল্যাম। পামেলা ল্যাম, এই দুইজনের। আচ্ছা দেখো, পটভূমিটা দেখলেই বুঝতে পারবা। আগে পটভূমিটা দেখার পরে আমরা সেই কি নোটের ভিতরে চলে যাব। জন অসবর্ন ১৯৫৬ সালে লুডউইগ ব্যাঞ্জার এই নাটকটা লিখেছিলেন। তিনি মাত্র ১৭ দিনে এটা সম্পন্ন করেন। এই নাটকের কাহিনী তার নিজের ব্যর্থ বিবাহিত জীবন ও স্ত্রী পামেলা লেনের সঙ্গে ডার্বি শহরে একটা ছোট ও সংকীর্ণ ঘরে থাকার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এটি লিখেছেন। তখনকার ব্রিটেনের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ছিল অত্যন্ত শ্রেণীভিত্তিক। উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীরা ছিল বেশি ক্ষমতাশীল সম্মানিত, উচ্চ এবং মধ্যবিত্ত যারা। আর শ্রমজীবী মানুষরা প্রায়ই উপেক্ষিত এবং অবমূল্যায়িত হতো। অসবর্ন নিজে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অসংবেদনশীল ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি গভীর ক্ষোভ অনুভব করতেন। কারণ উচ্চবিত্ত এবং মধ্যবিত্তরা যদি ক্ষমতাশীল থাকতো, পাওয়ার থাকতো, তাহলে শ্রমিক শ্রেণীতে কি সেটা আর থাকতো না। তো এই ক্ষোভ নিয়ে সে কি করে এই নাটকটা লেখে। নাটকে তিনি যুদ্ধ পরবর্তী ব্রিটেনের তরুণদের হতাশা ক্ষোভ দেখিয়েছেন, যারা সামাজিক বৈষম্য এবং পুরনো রীতিনীতিতে আটকে পড়েছিল। এই নাটকের ভিতরেও ওই জিমি সবসময় তার স্ত্রীকে কি করে খোঁটা দেয়, কটাক্ষ করে, ব্যঙ্গা করে। প্রধান চরিত্র জিমি পোর্টার এই রাগী তরুণ। তা লুডভিগ অ্যাঞ্জারের ভিতরে নামের সাথে কার মিলে যায়? কোন ক্যারেক্টার? জিমি জেমি আহ, পোর্টার। হ্যাঁ, জিমি পোর্টার ছেলে, অ্যালিসন পোর্টার মেয়ে। সে চেতনার প্রতীক, যিনি আবেগ, হতাশা ও বিদ্রোহে ভরপুর। লুক ব্যাকিং অ্যাঞ্জার ছিল ব্রিটিশ থিয়ারে একটা বড় মূল পরিবর্তনের মুহূর্ত। এটা ভদ্র উচ্চবিত্ত কেন্দ্রিক নাটকের ধারণা ভেঙে বাস্তব জীবনের সংগ্রাম, আবেগ, শ্রমজীবী মানুষের কণ্ঠকে মঞ্চে তুলে এনেছিল। আর এই নাটকটা ১৯৫০ দশকে ব্রিটেনের রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। এইখানে কিন্তু আমরা বারবার একটা জিনিস পাইলাম যে এখানে কি আছে? পলিটেক, মানে তোমাকে রাজনৈতিক বিষয় আছে এখানেও। আচ্ছা, আমরা ওইদিকে যাব না। আমরা এখানে আমি বলেছিলাম যেটা, যে তার নাটকের মেইন ক্যারেক্টারের সাথে লেখকের কি আছে? জীবন বৃত্তান্তের মিল আছে। আছে? পেয়েছ? জি, আচ্ছা। বলছি। এখান দেখো, এখান থেকে তোমাদের কি জানতে হবে? প্লে সিটিংটা কোনটায়? এটা মনে রাখবা। প্লে সিটিংটা হইতেছে অ্যাটিক ফ্ল্যাট ইন দ্য ইংলিশ মিডল্যান্ডস। এখন ধরো ইংলিশ যদি নাও মনে রাখো, শুধু মনে রাখবা কি? অ্যাটিক ফ্ল্যাট ইন দ্য মিডল্যান্ডস। মনে থাকবে? এতটুকু মনে রাখতে হইব না, শুধু এটুকু মনে জি রাখো। ভাই। অ্যাটিক ফ্ল্যাট ইন মিডল্যান্ডস তার মানে কি? মিডল্যান্ডস শহরের একটা ফ্ল্যাটের ভিতরে, মানে কি? আমরা কুঠে ঘর বলতে পারি, বা বাসা, রুমের ভিতরে। রুম বলতে যেখানে মানুষ থাকে বা বসবাস করে, একটা ফ্ল্যাট হতে পারে, একতলা দুতলা এরকম ফ্ল্যাট হতে পারে। সেই বাসার নামটা কি বলো? এটিক ফ্ল্যাট। অ্যাটিক ফ্ল্যাট, হ্যাঁ। সেই অ্যাটিক ফ্ল্যাটের অ্যাটিক ফ্ল্যাটের ভিতরেই তাদের এই পুরো গল্পটা। বুঝছো এখন? তাহলে এইটা কি মনে রাখতে পারবা? জি ভাইয়া। রাখতে হবে কিন্তু। চলো, এখন দেখো, এখন ভালো করে গল্পটা পড়া বোঝার চেষ্টা করো। আমি তো বলে যাব, গল্পটা বোঝার চেষ্টা করো। ইংল্যান্ডের মিডল্যান্ডস অঞ্চলের ছোট্ট একটা অ্যাটিক ফ্ল্যাটের ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে নাটকটা শুরু হয়। এটা ছিল একটা রবিবারের বিকেল বেলা। সময়টা মনে রাখো। জিমি পোর্টার একজন বুদ্ধিমান কিন্তু বদমেজাজি। তার বয়স ২৫। সে সবসময় রেগে থাকতো, যে কারণে তাকে অ্যাংরি ইয়াং ম্যানও বলা হয়। সে বড় একটা আরামদায়ক চেয়ারে বসে আছে, উচ্চ স্বরে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে
রবিবারে সংবাদপত্র পড়ছে। তার কাজ হইতেছে কি করা, স্ত্রীকে ব্যঙ্গাত্মক করা। এটা এখানে একটা করুণ কাহিনী আছে, শেষের দিকে গেলে বাবা করুণ কাহিনীটা এখন বলি না, কারণ বললে গল্পটা তোমাদের এখানেই শেষ হয়ে যাবে বলাটা। দেখো, তার বন্ধু ও রুমমেট, ফ্ল্যাটম্যাট মানে কি, এই মানে রুম শেয়ার করে, ফ্ল্যাট শেয়ার করে, যেটা রুম না ফ্ল্যাট শেয়ার করে। কার বন্ধু? জিমির। কেউ জয়েন হতে চায় না? দেখো, জিমি পোর্টারের বন্ধু বলতে পারি এবং কি বলতে পারি, ফ্ল্যাটম্যাট মানে ফ্ল্যাট শেয়ার করে যেটা। বন্ধুর নাম কি? ক্লিফ লুইস। নাম? ক্লিফ লুইচ। হ্যাঁ, লুইচ। ক্লিফ লুইস। সেও কি সংবাদপত্র পড়তেছে। ক্লিফ একজন সদয়, বন্ধুসুলভ এবং ওয়েলস দেশের অধিবাসী। সে জিমির চেয়ে কম শিক্ষিত। তাহলে ক্লিফ লুইস জিমি পোর্টারের চেয়ে কি কম শিক্ষিত। জিমি এবং ক্লিফ দুজনেই শ্রমজীবী পরিবারের সন্তান, তবে জিমি অপেক্ষাকৃত বেশি বুদ্ধিদীপ্ত এবং স্পষ্টভাষী। এইটার চাইতে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে তারা কোন পরিবারের সন্তান। শ্রমজীবী পরিবারের আর সন্তান। আমরা পড়ছিলাম কি, যে মানে ওই তখনকার সময়ের ব্রিটেনে তখনকার ব্রিটেনে উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীদের কি করা হইতো, তাদের ক্ষমতা থাকতো, কিন্তু শ্রমজীবী বা নিম্ন শ্রেণী মানুষের কি ছিল, তারা তাদেরকে মূল্যায়ন করা হইতো না। ছিল কথাটা? জি ভাইয়া। আচ্ছা, এটুকু মনে রাখো। তারা একসঙ্গে স্থানীয় বাজারে একটা ছোট্ট মিষ্টির দোকান চালায়। কে কে? জিমি অ্যান্ড ক্লিফ জিমি এবং লুইস। তার বন্ধু ক্লিফ লুইস। অ্যালিসন পোর্টার হইতেছে জিমির স্ত্রী। সে কি করতেছিল তখন? সে স্ত্রীর বোর্ডের পাশে দাঁড়িয়ে চুপচাপ কাপড় ইস্ত্রি করতেছে। অ্যালিসন একটি উচ্চ মধ্যবিত্ত সামরিক পরিবারের মেয়ে। তার বাবা কলোনেল রেডফর্ন। নাম কি? কলোনেল আচ্ছা, রেডফার্ন। কলোনেল রেডফর্ন। এখন যদি আমরা বাংলায় বলতে যাই তা বলবো কর্নেল। কর্নেল, ওইটার থেকে এটাই আমরা ইংরেজিতে শিখবো, কারণ কর্নেল অনুযায়ী যদি বাংলা লিখতে যাই সিও আর হয়ে যাবে। এই জন্য আমরা বলবো কি, কলোনেল রেডফার্ন। এডিসন পোর্টারের পিতার নাম কি? কলোনেল রেডফার্ন। রেডফার্ন। তিনি ছিলেন একজন ভারতের ব্রিটিশ সেনা কর্মকর্তা। তাহলে তিনজন ক্যারেক্টার পাইলাম। তিনজন ক্যারেক্টারের ভিতরে দুইজন শ্রমজীবী মানুষের পরিবারের সন্তান, আর একজন মানে যে এলিসন পোর্টার উচ্চ উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত। পরিবারের। আচ্ছা, অ্যালিসন তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়া সে জেমিকে বিয়ে করে, কারণ অ্যালিসনের পিতা মাতা জিমিকে সামাজিকভাবে তাদের মেয়ের জন্য সবসময় কি করতো, নিচু মনে করতো। এলিসনের পিতামাতা এলিসনের জন্য জিমিকে কি করতো, সবসময় সামাজিকভাবে নিচু মনে করতো। ওই যে শ্রমজীবী মানুষের, শ্রমজীবী পরিবারের সন্তান সে। তো জিমি পোর্টার জোরে জোরে রবিবারে পত্রিকা নিয়ে কথা বলতে শুরু করে। সে সংবাদ, রাজনীতি এবং ধর্ম নিয়ে ঠাট্টা করে। সে অভিযোগ করে যে ইংল্যান্ড তার আগের গৌরব হারিয়ে ফেলছে এবং ক্রমান্বয়ে সে কি হয়েছে, একঘেয়েমি আমেরিকার যুগে প্রবেশ করছে। সে প্রায়ই সে প্রায়ই সেটাকে জিমি। জিমি। আচ্ছা, জিমি প্রায়ই অ্যালিসনের উচ্চবিত্ত পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে তাকে আক্রমণাত্মক কথাবার্তা বলে। সে অ্যালিসনের বাবা মা এবং বিয়ের আগে স্বাচ্ছন্দ্যময় জীবন নিয়েও কটাক্ষ করে। তাহলে এইখানে জিমির কাজ হচ্ছে কি, অ্যালিসনকে নিয়ে উপহাস করা, বিদ্রুপ করা, ব্যঙ্গাত্মক করা, ঠাট্টা করা। ক্লিয়ার? জি। তো এই পরিস্থিতি অবস্থা যখন দেখতেছে যে সে ব্যঙ্গাত্মক করতেছে, তখন পরিবেশটা ঠিক করার জন্য ক্লিফ আসে। ক্লিফ পরিবেশটা হালকা করার চেষ্টা করে। সে মজা করতে করতে জিমির সঙ্গে কুস্তি খেলায় মেতে ওঠে। কিন্তু এই দুষ্টামির খেলায় চলাকালে তারা ভুল করে কি করে, অ্যালিসনের গায়ে ধাক্কা দেয়। আর এতে এলিসন পড়ে যায়। এলিসন আঘাত পায়। জিমি ক্ষমা চায়, কিন্তু এলিসন তাকে ঘর ছেড়ে চলে যেতে বলে। জিমি চলে যায়। ক্লিফ জিমি চলে গেলে ক্লিফ এবং এলিসন কি করলো, দুজন একা রুমে। ক্লিফ এলিসনকে সান্ত্বনা দেয় এবং ক্লিফ এলিসন তারা কি ছিল, জিমি যেহেতু ক্লিফের বন্ধু ছিল, সরি,
ক্লিফ যেহেতু জিমির বন্ধু ছিল, তাহলে এইদিকে আমরা বলতে পারি কি তারাও এলিসনের সাথে ক্লিফেরও কি আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বলতে পারি? হ্যাঁ, জি ভাইয়া। আরে স্বামীর বন্ধু হলে তো বউয়েরও বন্ধু। আচ্ছা যাই হোক, কিন্তু তাদের কথা হইতেছে কি যে ব্রিটেনে বা ইংল্যান্ডে বা ইংরেজরা কি করতো, যে কোলাকুলি করতে গেলে একজন আরেকজনের সাথে চুমু দেয়। তো এইখানে তাদের একই পরিস্থিতি যে তারা বন্ধু সুলভ এবং তারা উষ্ণ মুহূর্ত উপভোগ করে, এমনকি হালকা করে একে অপরকে চুমুও খায়। তারপর এলিসন ক্লিফকে একটা গোপন কথা বলে। সে বলে যে সে গর্ভবতী। এইটা হইতেছে গোপন কথা। এটা নিয়ে কিন্তু লাস্টে একটা করুণ, করুণ বলতে কি দুঃখের কাহিনী আছে। সে জিমিকে এখনো এটা বলে নাই, কারণ জিমির প্রতিক্রিয়া এবং রাগকে সে ভয় পায়। ক্লিফ তাকে শীঘ্রই বলে কি মানে পরামর্শ দেয় যে সে যেন দ্রুতই জিমিকে জানায়। জিমি ফিরে আসে, কিন্তু এলিসন ও ক্লিফ তাদের মধ্যে যা দেখছে সেটা নিয়ে সে কিছু বলে না। ক্লিফ বেরিয়ে যায়, আর জিমি ও এলিসন সংক্ষেপে তাদের ব্যক্তিগত কল্পনার খেলা বেয়ার অ্যান্ড স্কোয়ারেল। বেয়ার অ্যান্ড স্কোয়ারেল এটা হইতেছে কি সাময়িক, ওই যে আমরা স্কেপ পড়ছিলাম না, ওট্টো দ্য নাইটেঙ্গেলে স্কেপ পড়ছিলাম না, জন কিটস পলায়নবাদ ছিল, স্কেপ। হ্যাঁ, ওই স্কেপ জি স্কেপিস্ট ভাইয়া ছিল। পড়ছিলাম। ওইটা দ্বারা কি বুঝাইছো? বাস্তব জগৎ থেকে মানে উনি কাল্পনিক জগতে বাস্তব পালিয়ে যাওয়া। জগৎ থেকে কল্পনার জগতে চলে যেতে চায়। ও তো বিয়ার স্কোয়াডটা হইতেছে তাদের এরকম একটা খেলা, যে কিছু সময়ের জন্য তারা মানে এতক্ষণ তো ঝগড়া বিবাদ সবকিছু শুরু করছিল ছিল, তো এইটা থেকে বাদ দিয়ে তারা কি করলো, কাল্পনিক জগতে চলে গেল। সেখানে গিয়ে তারা বিয়ার স্কোয়ার খেলতে শুরু করে, যেখানে জিমি ছিল কি ভালো, যেখানে জিমি ছিল বিয়ার এবং এলিসন ছিল স্কোয়ার। মাথায় থাকবে, কারণ যেহেতু খেলার নাম আছে, খেলার ভিতরে তো কে কোনটা এটাও তো মাথায় রাখতে হবে, রাখতে হবে না? আচ্ছা, এই মুহূর্তে তারা কল্পনা একটা নিরাপদ ও ভালোবাসাময় পৃথিবী তৈরি করে। ক্লিফ ফিরে আসে, সে বলে অ্যালিসনের পুরনো বন্ধু হেলেনা চার্লেস ফোন করেছে এবং শিগগিরই সে সাক্ষাৎ করতে আসবে। তাহলে হেলেনা চার্লস কার বন্ধু? এলিসনের। অ্যালিসনের। একটার সাথে কিন্তু আরেকটার নাম অটোমেটিক ভাবে চলে আসতেছে। তাহলে আমরা যদি বলে যাই, ধরো প্রথম ক্যারেক্টার নিলাম জিমি, জিমির সাথে কার কার সম্পর্ক? জিমি। তোমরা খাতার ভিতরে যখন নোট করবা, একটা প্রথম নাম নিলা, ধরো জিমি, জিমি থেকে তীর চিহ্ন দিলা, কে আসলো? তার স্ত্রী নাম কি? এলিসন। এলিসন। অ্যালিসন। আবার জিমি থেকে তীর চিহ্ন দাও, বন্ধু কে? ক্লিফ। ক্লিফ লুইস। আবার এলিসন থেকে তীর চিহ্ন দাও, বন্ধু কে? হেলেনা হেলেনা তাহলে চার। এইভাবে যদি তোমরা নোট করতে পারো যে একটা চরিত্র থেকে কিভাবে আর বাকি চরিত্রগুলো আসলো, পুরো গল্প এমনিই চরিত্র মনে থাকবে। কারণ তোমাদের সামনে আরো কয়েকটা অধ্যায় আছে, সেখানেও ক্যারেক্টারগুলো নাম অনেক বড় বড়, মনে থাকবে না। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বলতে তোমাদের ক্লাসিক ট্রান্সলেশনে আছে, ওইখানে একজনের নামই হতেছে তোমার ৫-৬টা শব্দ মিলা বা ৩-৪টা শব্দ মিলে একজনের নাম, মনে থাকাই কঠিন হয়ে যায়, আর একটা শব্দ অনেক বড় বড়। আচ্ছা যাই হোক, তো ক্লিফ এসে কি বললো, যে এলিসনের বন্ধু হেলেনা চার্লস ফোন করছে, সে শিগগিরই সাক্ষাৎ করতে আসবে। জিমি হেলেনাকে পছন্দ করে না। সে এটা শোনার পর জিমি কি করে, আরো বিরক্ত হয়ে ওঠে। নিষ্ঠুরভাবে জিমি বলে সে চায় এলিসন বাস্তব কষ্ট অনুভব করো। সে এমনকি বলে যদি তার কোনো সন্তান হয় তবে সে চায় সেটা মারা যাক। কে চায় এটা? জিমি। জেমি চায়। কিন্তু জেমি তো জানে না যে এখন এলিসন কি আছে, গর্ভবতী। জানে? না। সে এলিসনকে বলে এরকম হলে তখনই সে জিমির কষ্ট বুঝতে পারবে। এতে এলিসন ভীষণ কষ্ট পায়। তার মানে কি, সন্তানের কথা বলছে, সন্তান মারা গেলে সে কি, সে সন্তান মারা গেলেও এই সন্তান মারা গেলে যে কি কষ্ট, এটাও জিমে চায় যে এলিসন এই কষ্টটাও ভোগ করুক। ২ সপ্তাহ পরে হেলেনা আসে, সে ফ্ল্যাটে আসে। সে এবং এলিসন, দেখো সে এবং এলিসনের বিয়ে নিয়ে কথা বলে। তার মানে কি, হেলেনা এবং এলিসন মিলে এলিসনের যে বিয়ে হয়েছে এটা নিয়ে তারা কথোপকথন করে।
অ্যালিসন ব্যাখ্যা করে কিভাবে সে একটা পার্টিতে জিমির সঙ্গে পরিচিত হয়েছে। তার প্রাণ শক্তি তাকে আকর্ষণ করেছিল। এরপর খুব দ্রুত সে জিমিকে বিয়ে করে, যদিও তার বাবা মা তা মেনে নেয় নাই। বিয়ের শুরুর দিকে এলিসন ও জিমি প্রায়ই জিমির বন্ধু নাম কি হিউটেনার হিউটেনারকে পার্টি যেত। নাম হিউ টেনার। বিয়ের শুরুর দিকে এলিসন কি করতো? এলিসন ও জিমি প্রায়ই হিউ টেনারের পার্টিতে যেত। হ্যাঁ, এটি এলিসনের পরিবারকে বিরক্ত করত। এখন হিউ ও জিমি তাদের মধ্যে ঘনিষ্ঠতা নেই, কিন্তু জিমি এখনো হিউয়ের মায়ের প্রতি যত্নশীল, কারণ তার বন্ধুর তার বন্ধুর মা কিন্তু যত্নশীল বলতে কি তার মাকে সে মায়ের মতো ভালোবাসত। এদিকে সব শুনে হেলেনা এলিসন কেবল বুঝলাম না, দেখ তারাও কে বলে এরকম হবে তো এটি না, সেটা না। এটিকে সব শুনে হেলেনা এলিসন সরি ভাই এইখানে হেলেনা এলিসনকে এলিসনকে বলে বলে মানে জিমি আচ্ছা নিষ্ঠুর। হ্যাঁ এটা এটি মাঝেতে হবে যে এলিসনকে শেয়ার কি বলে মাঝেটা কেটা কেটা কেটে দিচ্ছি দেখো। হেলেনা এলিসন কি বলতেছে? জিমি নিষ্ঠুর। জিমি জিমি নিষ্ঠুর। আচ্ছা, সে এলিসনকে কষ্ট দিয়ে আনন্দ পায়, কারণ আমি তোমাদের তো বলছিলাম প্রথমেই যে জিমি সবসময় কি করতো? এলিসনকে কটাক্ষ করতো, উপহাস তাকে করতো, হ্যাঁ, ব্যঙ্গাত্মক করতো। ওই কেন করতো? ওই যে বলছিলাম যে সে কি করতো, সে ছিল নিম্ন শ্রমজীবী মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, আর এদিকে এলিসন উচ্চ উচ্চ মধ্যবিত্ত পরিবারে, এই জন্য সে দেখতে পেত না। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম? আচ্ছা, সে এলিসনকে জিমিকে ছেড়ে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে উৎসাহ দেয়। হেলেনা বলতেছে যে তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যাও জিমিকে ছেড়ে। এলিসন দ্বিধাগ্রস্ত হয়, কিন্তু স্বীকার করে যে এমির সঙ্গে জীবন কাটানো খুবই ক্লান্তিকর, কষ্টের। জিমি ফিরে আসে, এটা শুনতে পায় এলিসন ও হেলেনা কি তারা চার্চে যাবে। এলিসন এবং হেলেনা কি যাবে? চার্চে যাবে প্রার্থনা করতে। এতে সে হেলেনা এটা শোনার পর কি করলো? জিমি সঙ্গে সঙ্গেই হেলেনা এবং তার ধর্ম চার্চ বা গির্জাকে সে সঙ্গে সঙ্গে ব্যঙ্গ করে। তাহলে দেখো, তাহলে জিমির ব্যঙ্গাত্মকটা কত দূর পর্যন্ত চলে গেছে। সে আবারও এলিসনের পরিবারকে অপমান করে। এক বিরল দুর্বল মুহূর্তে জিমি হেলেনাকে তার বাবার ধীরে ধীরে মৃত্যুর কথা বলে। তার বাবা স্প্যানিশ সিভিল ওয়ারে আহত হওয়ার পরও মারা যায়। এই ঘটনা তার ভিতরে উদাসীনতা ও আবেগহীনতার প্রতি তীব্র ঘৃণা তৈরি করেছে। এলিসন ও হেলেনা চার্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এদিকে জিমির নিকট একটা ফোন কল আসে, মানে কল আসে। ওপাশ থেকে ওপাশ থেকে বলে কি যে হিউটনের মা মারা যাচ্ছে। সে ভীষণ ব্যথিত হয়। সে ইচ্ছা করে এলিসনকে সঙ্গে তার এসে ইচ্ছা করে কি যে এলিসনকে সঙ্গে করে কি করবে? তার সঙ্গে দেখা করতে যাবে। ওই যে হিউটনের মা মারা যাচ্ছে, কিন্তু এলিসন কি করে? না, যাবে না। সে ওই হেলেনার সঙ্গে চার্চে যাওয়ার পথটাই বেছে নেয়। তখন জিমি ভেঙে পড়ে বিছানায় বসে থাকে। পরের দিন বিকালে এলিসন এলিসন নিয়ে যাওয়ার জন্য তার পিতা কলোনেল রেডফার্ন তাদের বাড়িতে আসে। তার মানে সহজ কথা হইতেছে, পরের দিন বিকালে কলোনেল রেডফার্ন তাদের বাড়িতে আসে তার মেয়ে এলিসনকে নিয়ে যাওয়ার জন্য। তিনি একজন ভদ্র চিন্তাশীল মানুষ, যিনি আধুনিক ব্রিটেনে নিজেকে বেমানান মনে করে। তিনি স্বীকার করেন যে তিনি এবং তার স্ত্রী এলিসনের বিবাহে অতিরিক্ত হস্তক্ষেপ করছে। এটা তাদের একটা মনের কষ্ট। তিনি ভারতের পুরনো দিনের নিশ্চিত জীবনও মিস করেন এবং নতুন পৃথিবীকে বিভ্রান্ত মনে করেন। এলিসন বলে সে এভাবে চলে গেলে জিমি কষ্ট পাবে, কিন্তু তবুও সে মনে করে এটা করা দরকার। কেন দরকার বলতো? ওই যে বারবার তাকে বিরক্ত করতো, কষ্ট দিত, তারপর হচ্ছে ব্যঙ্গ করতো, কটাক্ষ করতো তার এই উচ্চ মধ্যবিত্ত পরিবার নিয়ে। দেখো, সে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। বিয়ার অ্যান্ড স্কোয়াল খেলায় ব্যবহৃত কাঠের কাঠ বিড়ালির সঙ্গে নেয়। তার মানে তার খেলা কি ছিল? তাদের বিয়ার অ্যান্ড স্কোয়ারেলের ভিতরে এডিসন কি ছিল? স্কোয়ারেল ছিল না? সেই সেই খেলার হ্যাঁ, সেটাও কি করে? সেই কাঠ বিড়ালিটাও সঙ্গে নেয়, কিন্তু কাঠের বিড়ালটা ফেলে যায়। সে ক্লিফের হাতে একটা মানে সে যে চলে যাচ্ছে শেষ বিদায়ের একটা চিঠি দেয়। চিঠিতে সে তার চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে। ক্লিফ এলিসনকে
দূরে ঠেলে দেওয়ার জন্য হেলেনাকে দোষারোপ করে। কারণ ওই যে তাদের ভিতরে একটা বন্ধুত্ব ছিল, হয়তোবা হেলেনা এলিসনকে পাম্পট্টি দিছে বা কোনো কিছু বলছে চলে যাওয়ার জন্য, এটা দোষ দিচ্ছে কে দিচ্ছে? ক্লিফ। ক্লিফ। এলিসন চলে যাওয়ার পর জিমি ফিরে আসে। কলোনেল রেডফার্ন এর গাড়ির সঙ্গে তার অল্পের জন্য দুর্ঘটনা হতে যাচ্ছিল। পরিস্থিতি দেখে সে অত্যন্ত উত্তেজিত হয়। এলিসনের চিঠি পড়ে সে ক্ষিপ্ত হয়। হেলেনা তখন জিমিকে বলে এলিসন গর্ভবতী। এটা কিন্তু এলিসন চলে যাওয়ার পর বলছে। জিমি বলে এতে তার কিছু যায় আসে না। রাগের মাথায় সে হেলেনাকে অপমান করে, কিন্তু হেলেনা পরবর্তীতে তাকে চড় মারে। তারপরই অপ্রত্যাশিতভাবে তারা একে অপরকে আবেগের সঙ্গে আবার চুম্বনও করে। এখান থেকে তাদের ভিতরে শারীরিক সম্পর্কের সূচনা হয়। কাকার মধ্যে? হেলেনা আর এবং জিমি। জেমি পোর্টার। আচ্ছা, কয়েক মাস কেটে যায়, তাদের বসবাসের ঘরটাই আগের মতো থেকে যায়। তবে এখন এলিসনের পরিবর্তে হেলেনা কাপড় ইস্ত্রি করতেছে। হেলেনা এখন জিমির প্রেমিকা হয়ে উঠেছে। জিমি ও ক্লিফ আগের মতোই রবিবারের পত্রিকা হাতে বসে আছে। তাদের কথোপকথনে এখনো ঠাট্টা তামাশা ও রসিকতা পরিপূর্ণ। তবে জিমি মাঝে মাঝে হেলেনার ধর্মবিশ্বাসকেও সমালোচনা করে। এতে বোঝা যায় জিমির জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, শুধু তার জীবনে থাকা কি নারীটা বদলেছে বা নারীটা পাল্টে গেছে। এদিকে ক্লিপ ঘোষণা করে যে সে চলে যাবে এবং নিজের মতো করে জীবন শুরু করবে। জিমি তার অনুভূতি লুকানোর চেষ্টা করে, কিন্তু স্পষ্ট বোঝা যায় সে ক্লিফকে মিস করবে। ক্লিফ ও হেলেনা একে অপরকে উষ্ণ বন্ধুপূর্ণ বিদায় জানায়। জিমি ক্লিফকে বলে সে তাকে যে কোনো নারীর চেয়ে বেশি মূল্য দেয়। তার মানে জিমি ক্লিফকে অনেক ভালোবাসতো বন্ধু হিসেবে। এর ফলে কি হয়, তাদের বন্ধুত্বের গভীরতা প্রকাশ পায়। ক্লিফ চলে গেলে জিমি ও হেলেনা তাদের স্বাভাবিক গৃহস্থালী কাজ চালিয়ে যায়, কিন্তু হেলেনার মনে অস্বস্তি জন্মাতে শুরু করে। সে ভাবতে থাকে জিমির সঙ্গে তার বসবাস করা ঠিক হচ্ছে না। সে মনে করে এলিসনের সাথে জিমির বিয়ে ভেঙে দিতে সাহায্য করছে। এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যখন হেলেনার দিন কাটতেছিল, এমন পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে এলিসন ফ্ল্যাটে ফিরে আসে। এলিসন পোর্টার, সে ফ্যাকাশে দুর্বল এবং মানসিকভাবে ভেঙে পড়ে। হেলেনা তাকে দেখে অবাক হয়। দুই নারী একান্তে কথা বলে। এলিসন জানায় তার গর্ভপাত হয়েছে, সে তার সন্তানকে হারিয়েছে। এটা কে চেয়েছিল জানো? জিমি। জেমি কিন্তু চেয়েছিল এটাই, যে যে যদি সন্তানও মারা যায় তবুও এলিসন কষ্ট পাক, এটা চেয়েছিল। এই অভিজ্ঞতা তার জীবনকে বদলে দিয়েছে। সে এখন জিমির গভীর কষ্টের সরি সে এখন জিমি যে গভীর কষ্টের কথা বলতো তা কেমন সত্যি তা বুঝতে পারে। অর্থাৎ জিমি যে তাকে গভীরভাবে কটাক্ষ করত, ব্যঙ্গ করত, সেটা যেমন কষ্ট, সেই কষ্টটা সে এখনো বুঝতে পারতেছে তার সন্তানটা চলে যাওয়ার পর। সে স্বীকার করে চলে যাওয়ার পর জিমির মুখোমুখি হতে সে ভয় পেয়েছিল, কিন্তু বর্তমানে সে অনুভব করে যে এখন কি সে তার মুখোমুখি হতে প্রস্তুত। হেলেনা মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনে এবং সে গভীর লজ্জা অনুভব করে। সে বলে জিমির সঙ্গে তার সম্পর্ক ভুল এবং অনৈতিক, কারণ সে তো অবৈধভাবে থাকা শুরু করছিল। সে তৎক্ষণাৎ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এলিসন এবং জিমিকে বিদায় জানায়। তখন জিমি ট্রাম্পেট বাজাতে বাজাতে ঘরে ঢুকে। সে এখনো জানে না কি ঘটছে। হেলেনা তাকে জানায় যে সে চলে যাচ্ছে। জিমি তা সেটাকে কি করে ব্যঙ্গাত্মক বা ব্যঙ্গ করে, কিন্তু এলিসন চুপচাপ থাকে। হেলেনা চলে গেলে জিমি ও এলিসন একা হয়ে যায়। প্রথমে জিমি নীরব ও তিক্ত আচরণ করে, ওই আগের মতোই, কিন্তু এলিসন শান্তভাবে তার তার বাচ্চা হারানোর কষ্টের কথা বলে। এলিসন তাকে মনে করে দেয় জিমি চেয়েছিল যে সে কষ্ট পাক, আর সে সত্যি শারীরিক এবং মানসিকভাবে কষ্ট পেয়েছে। বলেছিল জিমি জিমি কি এটা বলেছিল যে আসলেই এলিসন প্রকৃতভাবে কষ্ট পাক? হ্যাঁ ভাইয়া। সেই কষ্টটা কি এখন সে শারীরিকভাবে বলো আর মানসিকভাবে বলো সে কষ্ট পাচ্ছে। এখন জিমি তার যন্ত্রণা বুঝতে পারে। জিমি নরম হয়ে আসে। সে বলে প্রিয় কিছু হারালে কেমন লাগে, এখন এলিসনও অনুভব করতে পারে যেমনটি সে তার বাবাকে হারিয়ে অনুভব করেছিল। জিমি মনে করে প্রিয়জন হারানোর কষ্ট অনুভব করার দিক থেকে এখন তারা উভয়ই কি দুজনেই সমানে সমান। ধীরে ধীরে তাদের কথা কোমল হয়ে ওঠে। তারা পুরনো ব্যক্তিগত খেলা মানে বিয়ার অ্যান্ড স্কোয়ারেল এই খেলাটায় ফিরে যায়।
এটা হইতেছে কি রকম খেলা? কল্পনার জগৎ, যেখানে তারা বাস্তব জীবনের নিষ্ঠুরতা থেকে কিছুক্ষণের জন্য পালাতে চলে যায়। তারা একে অপরকে আলতো করে জড়িয়ে ধরে এমনিভাবে তিক্ত মিষ্ট দৃশ্যের মধ্য দিয়ে নাটকটা শেষ হয়। জিমি ও এলিসন আবার একত্রিত হয়, কিন্তু দর্শক অনিশ্চিত থেকে যায় এই রাগ এবং আঘাতের চক্র সত্যি শেষ হবে কিনা। কারণ শেষ হবে কিনা, তারা একত্র হয়েছে, হঠাৎ করে আবার হইতে পারে।